আচ্ছা, আগের দিন কোঅর্ডিনেশন কম্পাউন্ডের নাম লেখার নিয়ম শিখেছিলাম, নমেনক্লেচার এর রুল শিখিয়েছিলাম, ইউপ্যাক। আজকে হচ্ছে ফর্মুলা লেখার রুল। বলে দিই, ফর্মুলা লেখাটা কিন্তু সহজ, নাম লেখার থেকে অনেক সহজ। এখানে যে নিয়মগুলো আছে বইতে সেগুলো পড়ে নেবে, 11টা রুল আছে। আমি যে কটা রুল শিখে নিলেই নাম লিখতে পারবো সেই কটা রুল বলে দিচ্ছি, বাকি তুমি 11টা রুল বই থেকে পড়বে। আচ্ছা, প্রথমে লিখেছি আমরা শিখতে, মানে নামটা এখানে লিখে দিয়েছি, ফর্মুলাগুলো লিখবো আর নিয়মগুলো শিখে নেবো সেখান থেকে। সবাই খাতায় লিখবে টেট্রা অ্যামিন অ্যাকুয়া কার্বনিল কোবাল্ট 3 ক্লোরাইড। টেট্রা অ্যামিন অ্যাকুয়া কার্বনিল কোবাল্ট 3 ক্লোরাইড। তাহলে যখন তুমি ইউপ্যাক নমেনক্লেচার লিখবে, প্রথমে মনে রাখবে যদি সামনে কোনো ক্যাটায়ন থাকে তাহলে ক্যাটায়নকে আগে লিখবে, আর যদি সামনে কোনো ক্যাটায়ন না থাকে তাহলে থার্ড ব্র্যাকেট থেকে স্টার্ট হবে নমেনক্লেচার। ফর্মুলা লেখাটা থার্ড ব্র্যাকেট থেকে স্টার্ট। দেখো যে এখানে কোনো রকম ক্যাটায়ন নেই, তাই থার্ড ব্র্যাকেট থেকে শুরু হলো। এবার দেখো এখানে কি কি আছে, লিগ্যান্ডগুলো কি কি আছে দেখে নিতে হবে। আর মেটাল কি আছে, মেটাল হচ্ছে কোবাল্ট, তাহলে কোবাল্টটা অবশ্যই সবারই আগে লেখা হয়। তাহলে নিয়মটা কি, ধাতুর নামটা প্রথমে লেখা হয় থার্ড ব্র্যাকেটের মধ্যে। এবার 3 ধরনের লিগ্যান্ড আছে, একটা হচ্ছে অ্যামিন, আমি এখানে সংকেতটা লিখছি অ্যামিনের NH3। আচ্ছা, একটা হচ্ছে অ্যাকুয়া, অ্যাকুয়া মানে H2O, আর একটা হচ্ছে কার্বনিল, সেটা হচ্ছে CO। এবার এই 3টে লিগ্যান্ডের মধ্যে কাকে প্রথমে লিখবে কাকে পরে লিখবে সেটা নির্ভর করবে এই লিগ্যান্ডের সংকেত লেখার পর যে ডোনার অ্যাটম আছে, দাতা পরমাণু, সেই দাতা পরমাণুগুলোকে আমাকে লিখতে হবে। যেমন এখানে নাইট্রোজেন ডোনার অ্যাটম, দাতা পরমাণু, এখানে অক্সিজেন ডোনার অ্যাটম, ডোনার অ্যাটম নয়, পরপর যেভাবে লেখা আছে, মানে এখানে নাইট্রোজেন লেখা আছে তাহলে নাইট্রোজেন, এখানে H2O তাহলে হাইড্রোজেনটা আগে আসবে H, আর এখানে কার্বনিলের C আগে আসবে। তাহলে এই যে সংকেত লিখেছি সেই সংকেতের উপর কিন্তু ডিপেন্ড করবে ফর্মুলা লেখাটা, NH3 H2O CO। তাহলে এইভাবে যদি আমি ফর্মুলাটা লিখি তাহলে প্রথম অ্যালফাবেটগুলোকে দেখে নিতে হবে, নাইট্রোজেন হাইড্রোজেন কার্বন। তাহলে NH আর C এগুলোর মধ্যে সবারই আগে কে আসে, সবারই আগে আসে কার্বন, তাহলে কার্বনিলকে লিখতে হবে CO। মনে রাখবে যদি কোনো লিগ্যান্ড দুটো দাতা পরমাণু বা 3-4টে দাতা পরমাণু দিয়ে তৈরি আছে তাহলে তাকে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। এরপরে আছে H আর N, তাহলে H আগে আসে, তাহলে H2Oটাকেও ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। আর NH3 আছে, NH3 কিন্তু এখানে টেট্রা অ্যামিন আছে, তাহলে হোল 4 লিখতে হবে, থার্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে। আচ্ছা, থার্ড ব্র্যাকেট লেখার পর ক্লোরাইড আছে, তাহলে ক্লোরাইড লিখলাম Cl লিখে দিলে কিন্তু কোবাল্টের জারণ সংখ্যাটা স্যাটিসফাই হবে না। কটা ক্লোরিন একে স্যাটিসফাই করবে সেটা কিন্তু এখানে 1 2 3 আমি জানি না, সেই 1 2 3টাকে বের করতে হবে। যেমন কোবাল্ট যদি 3 হয় তাহলে এখানে কোবাল্ট 3, বাকি সব লিগ্যান্ডগুলো দেখো নেগেটিভ, আর এখানে একটা ক্লোরিন আছে। তাহলে কেউ বুদ্ধি করে বলো দেখি কটা ক্লোরিন লিখলে কোবাল্টের 3 জারণ সংখ্যাটা স্যাটিসফাই হবে। কেন এখানে তো আমি একদম জেনে গেছি যে কোবাল্ট হচ্ছে জারণ সংখ্যা 3, আর বাকি লিগ্যান্ডগুলো দেখো সব নিউট্রাল আছে। তাহলে এই যে +3টাকে প্রশমিত করতে কটা ক্লোরিন লাগবে, 3টে ক্লোরিন লাগবে, তাহলে হয়ে যাবে। এটা হচ্ছে সংকেত, টেট্রামিন অ্যাকুয়া কার্বনিল কোবাল্ট 3 ক্লোরাইড, এটা হচ্ছে সংকেত। কিভাবে বললাম, প্রথমে লিগ্যান্ডগুলোকে লিখে নিতে হবে। এবার দেখো তুমি যদি লিগ্যান্ডগুলো লেখার পদ্ধতি আলাদা করে নাও তাহলে কিন্তু অ্যালফাবেটগুলো আলাদা হয়ে যাবে আর সেই অনুযায়ী সাজাতে হবে।
যেমন ভাবে তুমি লিগ্যান্ডগুলোকে লিখবে তার উপর কিন্তু এই সংকেতটা ডিপেন্ড করবে। সাধারণত আমরা NH3 কে এইভাবে লিখি, H3N লিখি না, বা H2O কে OH2O মাঝে মাঝে লিখলেও সাধারণত H2O লিখি, আর কার্বনিলকে CO লিখি। এইখানে তাহলে এই লিগ্যান্ড, এই কম্পাউন্ডটা, এর ইউপ্যাক নমেনক্লেচার লেখা আছে, ফর্মুলা তোমরা সবাই লিখে আমাকে বলবে। আমি বলছি, তোমরা সংকেতটা লেখো, এই নামটা লেখো। বিস অ্যাসিটাইল অ্যাসিটোনেটো, বিস অ্যাসিটাইল অ্যাসিটোনেটো, এটাকে ব্র্যাকেটে লিখতে পারো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে অ্যাসিটাইল অ্যাসিটোনেটো। তারপরে লিখবে ট্রিস বাইপিরিডিন, ট্রিস বাইপিরিডিন। ট্রিস বাইপিরিডিনের পরে লিখবে ইথিলিন ডাইয়ামিন, ইথিলিন ডাইয়ামিন। তারপর কপার, কপার 2, কপার 2। তাহলে কি বললাম? বিস অ্যাসিটাইল অ্যাসিটোনেটো, ট্রিস বাইপিরিডিন, ইথিলিন ডাইয়ামিন, কপার 2। তাহলে এখানে দেখো কোনো ক্যাটায়ন নেই, তাহলে প্রথমে থার্ড ব্র্যাকেট থেকেই শুরু হবে। আর কপারকে প্রথমে লিখবো Cu। এবার তিনটে লিগ্যান্ড আছে, কি কি আছে? যেভাবে তুমি লিগ্যান্ডগুলোকে লিখবে শর্ট ফর্মে লিখলে, তাহলে প্রথমে আছে অ্যাসিটাইল অ্যাসিটেনেটো ACAC, তারপরে আছে BIPY বা BPY, আরেকটা আছে ইথিলিন ডাইয়ামিন মানে EN। এই তিনটে লিগ্যান্ড আছে, এই তিনটে লিগ্যান্ডের প্রথম অক্ষরগুলো দেখে নিতে হবে, একটা A, একটা B, একটা E। তাহলে কাকে প্রথমে লিখবে? ACACটাকে প্রথমে লিখে দিলে ACAC। দেখো 20 আছে মানে 2 নিচে লিখলাম। BYPY কে লিখবো, তারপরে তিনটে আছে, ট্রিস আছে, তাহলে 3 লিখবো, আর ইথিলিন ডায়ামিনকে EN লিখবো। মনে রাখবে পলিডেন্টেড লিগ্যান্ড বা বাইডেন্টেড লিগ্যান্ড গুলোকে সবসময় ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। এবার থার্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ করার পর কিছু হবে কি হবে না? কপারের আধান হচ্ছে 2, কপারের আধান যদি 2 হয়, দেখো ACACর আধান হচ্ছে -1, দুটো আছে তাহলে 2 হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই আর কিছু নেই, এটা হয়ে গেল। এইটা সবাই লিখবে, পেন্টামিন ক্লোরাইড কোবাল্ট 3 আয়ন, পেন্টামিন ক্লোরাইড কোবাল্ট 3 আয়ন, পেন্টামিন ক্লোরাইড কোবাল্ট 3 আয়ন। তাহলে নিশ্চয়ই এটাও থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে। প্রথমে কোবাল্ট লিখবো, তারপর আমি অ্যামিন, এইগুলো আগে NH3 এরকম করে পাশে লিখে নেবো, আর ক্লোরিন পাশে লিখে নেবো। একটা হচ্ছে N দিয়ে শুরু, আর একটা হচ্ছে C দিয়ে শুরু, ক্লোরাইড মানে Cl, C দিয়ে শুরু। তাহলে নিশ্চয়ই তুমি আগে কাকে লিখবে? NH3 হোল 5 লিখবে না Cl কে লিখবে? N দিয়ে অ্যামোনিয়া আর C দিয়ে ক্লোরিন, তাহলে C আগে হবে না? Cl আগে হবে। লেখার সময় যা থাকুক না কেন, ফর্মুলা লেখার সময় আলাদা লিখতে হবে। নাম লেখার সময় পেন্টামিন আছে, ক্লোরাইড আছে, আমি কি করলাম? NH3 কে লিখে দিলাম, Cl কে লিখে দিলাম। এবার নাইট্রোজেন আর কার্বন, কার্বন আগে C দিয়ে কার্বন হয়, তাহলে ক্লোরিনকে আগে লিখতে হবে, তারপরে লিখতে হবে NH3 হোল 5, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার কি করতে হবে? থার্ড ব্র্যাকেট ক্লোজ করার পর দেখো এখানে আয়ন আছে, আয়ন আছে, আর আধান হচ্ছে কোবাল্টের 3। কোবাল্টের এখানে, কোবাল্টের একটা প্লাস আয়নকে স্যাটিসফাই করেছে ক্লোরিন Cl মাইনাস দিয়ে, আরো দুটো আধান আছে ধনাত্মক, তাহলে মাথায় চার্জ হবে +2। এইটা হচ্ছে তোমার সংকেত। এবার আমি তোমাকে একটা দিচ্ছি, এবার তোমরা সবাই লিখবে, আমি বলবো না এটা।
নামটা আলাদা হবে, ফর্মুলাটা আলাদা হবে। ফর্মুলাটা মানে লেখার সময় তোমাকে এই যে লিগ্যান্ডগুলোকে পরপর যে সাজাচ্ছ, লিগ্যান্ডগুলোকে যে পরপর সাজাচ্ছ, এটা কিন্তু আধানের ওপর নির্ভর করে না, মনে রাখবে। লিগ্যান্ডকে যে সাজাচ্ছি সেটা কিন্তু আধানের ওপর নির্ভরশীল নয়, অ্যালফাবেটিক্যালি যেটা সাজাবো সেই অনুযায়ী। এবার যে যেরকম ভাবে লিগ্যান্ডগুলোকে লেখে তার উপর কিন্তু ডিপেন্ড করবে। এরপরে আমি একটা লিখছি, সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্লোরিডো টেট্রা সায়ানিডো। পটাশিয়াম ডাইক্লোরিডো টেট্রা সায়ানিডো ফেরেট, ফেরেট 3, ফেরেট 3, পটাশিয়াম ডাইক্লোরিডো টেট্রা সায়ানিডো ফেরেট 3। এটা বলো কিভাবে লিখবো ফর্মুলাটা। প্রথমে থাকবে পটাশিয়াম, প্রথমে ক্যাটায়ন লিখে পটাশিয়াম একটু ফাঁকা জায়গায় রাখবো, কারণ এখানে পটাশিয়াম একটা হবে, দুটো হবে, না কটা হবে এটা কিন্তু জানা নেই, তাই একটু জায়গা রাখবো। তারপর থার্ড ব্র্যাকেট ওপেন করব। এবার থার্ড ব্র্যাকেট ওপেন করার পর প্রথমে কাকে লিখবো, এফি কে লিখবো, আয়রনকে লিখে দেবো প্রথমে। তারপরে দুটো লিগ্যান্ড আছে, পাশাপাশি দুটো লিগ্যান্ডকে আমি লিখবো, সিএল আর সিএন। তাহলে সিএল সি দিয়ে শুরু হয় আর সিএনও সি দিয়ে শুরু হয়। যদি দুটোই একই অক্ষর দিয়ে শুরু হয় তাহলে তার পরের অ্যালফাবেটটাকে দেখবো, এল আছে আর এন আছে, তাহলে এল হবে, তাহলে ক্লোরিনকে আগে লিখবো, সিএল। সিএল দেখো দুটো ক্লোরিন আছে, তাহলে সিএল 2 হবে। তারপরে সাইনাইড আছে, কটা সাইনাইড আছে, চারটে সাইনাইড আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে CN হোল 4 লিখে দেবো। এবার এইখানে এই যে পটাশিয়ামের আগে কটা সংখ্যা হবে, 1 2 3 4, সেটা কিন্তু নির্ভর করে এই আয়রনের আধানের ওপর। আয়রনের আধান হচ্ছে 3, আয়রনের 3 আর 6টা নেগেটিভ আছে, দেখো দুটো ক্লোরিনের জন্য নেগেটিভ আর দুটো সাইনাইডের জন্য নেগেটিভ, তাহলে 6টা নেগেটিভ আর 3টে পজিটিভ। তাহলে এইটাকে আবার প্রশমিত করতে গেলে কটা পটাশিয়াম লাগবে, 3টে। ভেরি গুড জিৎ, তাহলে 3টে পটাশিয়াম লাগবে, তাহলে সংকেত হয়ে যাবে। আমি যদি এখানে 2 লিখতাম, 2 ফেরেট 2, তাহলে কটা সাইনাইড, কটা পটাশিয়াম লাগতো, পটাশিয়াম যদি ফেরেট 2 লিখতাম তাহলে কটা পটাশিয়াম লাগতো, বুঝে বলো। 4টে, হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে এইভাবে ইউপ্যাক ফর্মুলা লেখা হয়। একটা লাস্ট আর একটা লিখে দিয়ে আমরা অন্য নিয়মে যাব। আর এটা বই থেকে পড়ে নেবে, 11টা রুল আছে, সেই রুলটা পড়ে নেবে, তবে দরকার হয় না সাধারণত, তুমি নিজে থেকেই আর কি লিখে নিতে পারবে ফর্মুলা। আচ্ছা, এবার লিখছি আমি একটা টেট্রা অ্যাকুয়া, তোমরাও লিখবে টেট্রা অ্যাকুয়া ডাইক্লোরিডো ক্রোমিয়াম, ক্রোমিয়াম ব্র্যাকেটের মধ্যে লিখেছি 3, ক্লোরাইড ডাইহাইড্রেট, ডাইহাইড্রেট কি বললাম, টেট্রা অ্যাকুয়া ক্লোরিডো ক্রোমিয়াম 3 ক্লোরাইড ডাইহাইড্রেট। কে বলবে আমাকে বলো দেখি, আর বাকিরা সবাই করবে নিজের খাতায়। হ্যাঁ, কে বলছে, শামিম? হ্যাঁ, ওয়াসিম বলো, ওয়াসিম বলো কি করবো প্রথমে। না কিছু বলবে না, ফর্মুলা লেখার সময় থার্ড ব্র্যাকেট, হ্যাঁ থার্ড ব্র্যাকেট বলো, থার্ড ব্র্যাকেট ক্রোমিয়াম লিখে দিলাম, ঠিক আছে। এবার কি লিখবো, এইচ H2O লিখি, ভালো করে দেখো, আর সিএল লিখি আমরা, কিন্তু তুমি ভুল করছো এই জায়গাটা। H2O লেখার সময় কি হবে,
এইচ হবে এখানে, আর সিএল এর সময় সি হবে, তাহলে ক্লোরিন হবে আগে। কটা ক্লোরিন হবে? Cl2, তারপর ফার্স্ট ব্র্যাকেটে H2O হোল 4, তারপর থার্ড ব্র্যাকেট ক্লোজ করবো তো নাকি? তারপরে Cl হবে, এবার Cl হবে না, Cl1 2 3 কি হবে বলতে পারবে তো? Cl হবে, কারণ এখানে দুটো ক্লোরিন আছে, এখানে একটা তিনটে ক্লোরিন, তাহলে তিনটে নেগেটিভ আর ক্রোমিয়াম তিনটে পজিটিভ হয়ে গেছে। তারপরে কি লিখতে হবে, না শেষ হয়ে গেল? ডট ডট দিয়ে 2H2O, ভেরি গুড, ডট দিয়ে 2H2O, তাহলে হয়ে গেছে। এটা হচ্ছে ফর্মুলা লেখার নিয়ম, তোমরা ফর্মুলাটা খুব সহজেই নিজে থেকে লিখে নিতে পারবে, ঠিক আছে? আর ইউপ্যাক নমেনক্লেচারে যদি কোনো রকম কিছু আটকে যায় আমাকে জিজ্ঞাসা করবে। এই আর একদিন ক্লাস নেওয়ার পর, এই ঈদটা হয়ে যাওয়ার পর না, তোমাদেরকে প্রতিদিন মেন দুটো দুটো তিনটে করে আমি আগে নমেনক্লেচার লিখতে দেবো। ওইটা হয়ে যাবার পর পড়াবো, এরকম ভাবে চলতে থাকবে যতদিন না নমেনক্লেচারটা পুরো শিখে যাও। অনেকেই অনেকটা শিখে গেছো। সিএলটাকে ফার্স্ট ব্র্যাকেটে লেখার প্রয়োজন নেই এই জন্যই, কারণ সিএল হিসাবেই লিখি তো, যদি আর একটা যদি কিছু থাকতো তাহলে লিখতাম। এবার ফার্স্ট ব্র্যাকেটে লিখলে ভুল হবে না কিন্তু, তুমি দেখবে সব ক্ষেত্রে আমরা সিএল কে একাই লিখি, সিএল হোল 2 লিখি না কিন্তু। লিখলে কিছু হবে না, তবে আমরা লিখে এসেছি এতদিন কিন্তু Cl2, যেমন যেমন দুটো করে আছে, কার্বন আছে অক্সিজেন আছে, এখানেও কার্বন আছে আর এল আছে, কিন্তু ক্লোরিনের সংকেতটাই সিএল। আমরা এইভাবেই লিখি, সি আর স্মল এল, যদি ক্যাপিটাল এল হতো তাহলে আমরা ব্র্যাকেট দিতাম হয়তো। লিখতে পারো বুঝলে তো, তবে না লেখাটাই বেটার। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল, আর একটা দেবো নাকি? আর একটা লাস্ট, আর একটা দিই লাস্ট, এই পেজটা ভর্তি করে দিতে হবে। তাহলে অনেকগুলো অনেকগুলো টাইপের দিচ্ছি তারা। এটা হচ্ছে ব্রোমিডো, ক্লোরিডো, ফ্লুরিডো, আয়োডিডো। এরকম যৌগ পাওয়া মুশকিল। ব্রোমিডো, ক্লোরিডো, ফ্লুরিডো, আয়োডিডো, প্লাটিনাম, সালফেট, প্লাটিনাম, তারপরে অক্সিডেশন স্টেট দিচ্ছি 2, তারপর লিখছি নাইট্রেট, লিখছি নাইট্রেট। তাহলে ব্রোমিডো, ক্লোরিডো, ফ্লুরিডো, আয়োডিডো, প্লাটিনাম 2 নাইট্রেট। কি বলবে সংকেত? ঠিক আছে, ওয়াসিমই বলবে নাকি? থার্ড ব্র্যাকেট ওপেন, তারপরে পিটি বলে দিলাম। আচ্ছা, এখানে প্রথমে লিখে নেবে বিআর, তারপর হচ্ছে সিএল, তারপর হচ্ছে এফ, তারপর হচ্ছে আই। তাহলে নিশ্চয়ই বি দিয়ে শুরু, এটা সি দিয়ে শুরু, এটা এফ, আর এটা আই, এটা দেখার দরকার নেই। তাহলে ব্রোমিনই প্রথমে হবে, বিআর। তারপর ক্লোরিন হবে, সিএল। এফ হবে, এফ। তারপর আই, তারপর আই, তারপর থার্ড ব্র্যাকেট শেষ করে NO3। NO3 লিখবো না NO3 কিছু লিখতে হবে, 1 2 3? NO3 মাইনাস লিখলে হবে? সংখ্যা লিখতে হবে তো। NO3 তো -1 একটা আধান। ও, আমি তো ভুল করে দিচ্ছি গো। নাইট্রেট তো হবে না, এটাই তো তোমার নেগেটিভ সবগুলোই আছে, তাহলে তো আমি ভুল করেছি, নাম লেখাটাই ভুল হয়েছে। সেটা কি করতে হবে, এখানে আয়ন লিখে দিতে হবে, এটা আয়ন করে দাও, হ্যাঁ আয়ন করে দাও। আয়ন যদি করো তাহলে কত হবে আধান?
+1 হবে, এখানে দেখো চারটে নেগেটিভ আছে, মাইনাস -2 হবে, ঠিক আছে। আর এখানে প্লাটিনামের নামটা কি হয়ে যাবে? প্লাটিনাম প্লাটিনেট হয়ে যাবে। হ্যাঁ, এই জায়গাটা আমি ভুল করেছি, তোমাদের ভুল নয়। আমি আগে মনে মনে ভাবছি তো, নামটা না ভেবে সংকেতটা ভাবতে হবে, দুটোই ভাবতে হবে আমাকে। তাহলে আমারই ভুল এটা। এটা হবে প্লাটিনেট 2, ঠিক আছে, প্লাটিনেট 2 আয়ন। তারা বই থেকে একটা দিই, আমি নিজে থেকে বানাচ্ছি তো, একটা বই থেকে দিই। বই থেকে যদি দিই তাহলে এইটা দেবো, হেক্সাঅ্যামিন। হেক্সাঅ্যামিন, এটা ময়ূখ বলবে তো। হেক্সাঅ্যামিন ক্রোমিয়াম, ব্র্যাকেটে দিলাম 3, হেক্সাঅ্যামিন ক্রোমিয়াম 3। তারপর লিখছি ট্রিস অক্সালেটো, ট্রিস ফার্স্ট ব্র্যাকেটে অক্সালেটো, ব্র্যাকেট ক্লোজ, কোবাল্টেট, কোবাল্টেট 3, ট্রিস অক্সালেটো কোবাল্টেট 3। ময়ূক বলবে হেক্সাঅ্যামিন ক্রোমিয়াম 3, ট্রিস অক্সালেটো কোবাল্টেট 3। বাকিরাও সবাই নিজে করবে। করো, বলো কিভাবে শুরু করবো। থার্ড ব্র্যাকেট ওপেন, ভেরি গুড। ক্রোমিয়াম Cr, NH3, বলো NH3 হোল 6, থার্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ওপেন, তারপর তারপর কি লিখো বলো। কোবাল্ট হবে না আগে, CO কোবাল্ট। হ্যাঁ, তারপর OX হোল 3 লিখতে পারি বা C2O4 হোল 3 লিখতে পারি। হ্যাঁ, C2O4 হোল 3 OX হলেও হবে, OX হিসাবে লেখা হয়, অক্সালেটোকে OX হিসাবে লেখা হয়। C2O4 লিখতে পারো বা OX লিখতে পারো। থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা অভ্যস্ত দেখতে C2O4, সেই জন্য জিৎ C2O4 করছে। অক্সালেটর লিখলেও ভুল হবে না, তার মানে ময়ূক যে বই দেখে বলছে না সেটা বোঝা যাচ্ছে। তোমার বই নেই তাহলে তো, হ্যাঁ, এখানে OX লিখতে পারি বা দিয়ে আমরা এটা লিখতে পারি, C2O4 হিসাবে লিখতে পারি। বইতে দেখবে C2O4 হিসাবে লেখা আছে, তবে তুমি যদি OX লেখো ভুল হবে না কিন্তু। তাহলে পড়াশোনা করেছো ময়ূক, বুঝলে। অক্সালেটর ফর্মুলা যখন বলতে পেরে গেছো তাহলে পড়াশোনা করেছো। ঠিক আছে, এইটাই তাহলে ইউপ্যাক নমেনক্লেচার থেকে ইউপ্যাক ফর্মুলা লিখতে আমরা শিখলাম, নমেনক্লেচার শিখে গেছি মোটামুটি। নমেনক্লেচারটা আর ঝালিয়ে নিচ্ছি না, পরে ঝালাবো, এখন টাইম নেই আমাদের কাছে। আর একটা ছোট্ট থিওরি আছে, সেই থিওরিটা বলার পর নতুন একটা টপিকে যাব। সেটা হচ্ছে সিডুইকের একটা থিওরি আছে, ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার। ছোট্ট একটা থিওরি, আউট অফ সিলেবাসও বলতে পারো, কখনো কখনো দিয়ে দেয় পরীক্ষায়। ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার, এরকম একটা জিনিস দেখতে পারবে, ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার, EAN, এই রুল আছে দেখবে, ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার রুল, সিডুইকে বইতে আছে কোথাও, আমি পুরোটা লিখছি। বাংলায় হচ্ছে নামটা কার্যকরী পারমাণবিক সংখ্যার নিয়ম। ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার, শর্টকাটে লিখলাম এনো, রুল, রুল এটাকে বলা হয় EAN, ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার রুল। এটা কি, এই রুলটা কি, তুমি বই থেকে সংজ্ঞাটা পড়ে নেবে, পারমাণবিক কার্যকারী পারমাণবিক সংখ্যা, এটা বই থেকে একটু পড়ে নেবে, আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, যতগুলো তোমার কোঅর্ডিনেশন যৌগ আছে,
সেই সকল কোঅর্ডিনেশন যৌগের সেন্ট্রাল মেটাল অ্যাটম আর লিগ্যান্ড এরা সবাই মিলে, কেন আমার কাছে একটা যৌগ আছে FeCO5, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এর নামটা কি, ইউপ্যাক নামটা কি এর? FeCO5, বলতে পারবো না? FeCO5 পেন্টাকার্বনিল ফেরেট বলেছে, তার মানে ভুল সেখানে থেকে আয়রন হবে, ফেরেট হবে না, আয়রন, পেন্টাকার্বনিল আয়রন। এবার ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার রুল কি বলছে, এই মেটালটার ইলেকট্রন সংখ্যা আর এই কার্বনিলের টোটাল ইলেকট্রন সংখ্যা এইগুলোকে যদি যোগ করা হয় তাহলে সেটা নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন সংখ্যায় পৌঁছে যাবে। মানে আয়রনের ইলেকট্রন সংখ্যা কত, আয়রন হচ্ছে 26টা ইলেকট্রন। এবার কি যদি এর কোনো আধান থাকে, আধান না আয়রনের মাথায় 1 2 3 যদি থাকে তাহলে সেটাকে বিয়োগ করতে হয়। আচ্ছা, যেটা বলছিলাম ইফেক্টিভ অ্যাটমিক নাম্বারে এই যে মেটালটা আছে সেই মেটালটার পরমাণু ক্রমাঙ্ক বা ইলেকট্রন সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক বলাটাই বেটার। তাহলে আমি আগে শর্টকাটে লিখে দিচ্ছি, ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার রুল সমান ধাতুর পরমাণু ক্রমাঙ্ক অ্যাটমিক নাম্বার মাইনাস ধাতুর জারণ সংখ্যা অক্সিডেশন নাম্বার, মাইনাস কিন্তু এটা, প্লাস 2 ইন্টু লিগ্যান্ডের সংখ্যা, লিগ্যান্ডের সংখ্যা। এইটাকে বলা হয় ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার। যেটা কার সাথে সমান হয়, সেটা সাধারণত নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু ক্রমাঙ্কের সাথে সমান হয়। মিউট করে নাও। নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু ক্রমাঙ্কের সাথে সমান হয়ে যায়, ঠিক আছে? তাহলে কি বলছি, এখানে আয়রন আছে, আয়রনের যা পরমাণু ক্রমাঙ্ক কত, 26। তাহলে ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার বের করছি, 26 মাইনাস আয়রনের জারণ সংখ্যা কত, এখানে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে 0, তাহলে -0। আচ্ছা, কটা লিগ্যান্ড আছে, লিগ্যান্ড হচ্ছে 5টা, আর 5-এর সাথে 2 হয়ে যাবে 10, তাহলে টোটাল যদি যোগ করো দেখবে হবে 36। এই 36 ইফেক্টিভ অ্যাটমিক নাম্বারটা কার সাথে সমান, ক্রিপ্টনের জারণ, ওটা ক্রিপ্টনের পরমাণু ক্রমাঙ্কের সাথে সমান। তাহলে মনে রাখবে ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার হচ্ছে যে লিগ্যান্ড আর মেটাল এদের ইলেকট্রন সংখ্যাটা কার সাথে সমান হয়, নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু ক্রমাঙ্কের সাথে সমান হয়ে যায়, কিছু ব্যতিক্রম ছাড়া সবাই এই নিয়মটা মেনে চলে। তোমাকে পরীক্ষায় বলবে যে এই যৌগের কোবাল্ট NH3O5 Cl3, এইখানে তোমাকে বলবে কোবাল্টের ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার নির্ণয় করো। তাহলে সবাই এই নিয়মে, যে নিয়মটা শেখালাম সেই নিয়মে করো। কোবাল্টের প্রোটন সংখ্যাটা বলো আগে, পরমাণু ক্রমাঙ্ক, কোবাল্টের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 27। তাহলে এর ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার কত হবে, 27। এখানে জারণ সংখ্যা কত এর, 3 আছে ভেবে নাও, বলে দিই যে 3, বা তুমি 3 বের করে নিতেই পারো। তাহলে কত বিয়োগ হবে, 3 বিয়োগ হবে। তারপরে কটা লিগ্যান্ড আছে, লিগ্যান্ড হচ্ছে 5টা, একটা 6টা, তাহলে প্লাস দিয়ে
6 × 2, বাইরের এই ক্লোরিনটা কোনো কাজ করবে না, দুটো হবে Cl2, বাইরের এই ক্লোরিনটা কোনো কাজ করবে না এখানে, হ্যাঁ 36ই হবে। এইটা দিতে পারে, বা তোমাকে এরকম যৌগ দিতে পারে CONH3 5 Cl থার্ড ব্র্যাকেট ক্লোজ করে মাথায় 2+। ঠিক আছে, এবার এখানে আমি একটা দিচ্ছি CuCN4 মাথায় 3-। এখানে ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার বের করো কপারের, CuCN36ই হবে। কিভাবে করবে সেটা বলো। কত বলো কপারের অ্যাটমিক নাম্বার? 29। তারপর কি করব, জারণ সংখ্যা কত এখানে কপারের? এক্স ধরে করে নাও, -1 নয় 1। তারপর কি করব, প্লাস দিয়ে 2, কেন এখানে 4 আছে না 2 আছে? তাহলে 4, 2 কেন বলছো? 4 × 2, তাহলে ইকুয়ালস টু কত হবে? 36 হচ্ছে। ঠিক আছে, এইগুলো সবারই ক্ষেত্রে কি হয়, এইটাই হয়, এইটাই নিয়ম। দু একটা ব্যতিক্রম আছে, বাকি ব্যতিক্রম ছাড়া সবাই কিন্তু এই নিয়ম মেনে চলে। ওই ব্যতিক্রমটা যেটা আছে সেটা একটু বলে দিই তোমাদেরকে, একটা দিতে পারবে না, বলবে ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার মেনে চলে না, এরকম একটা উদাহরণ দাও। সেই উদাহরণটা হচ্ছে এইটা, স্টার দিয়ে লিখলাম FeCN6 3-। এর ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার বের করো, FeCN6 3-। কে বলবে এটা? বলো। 26 মাইনাস কত হবে? 3। এর জারণ সংখ্যা হচ্ছে 3, 3 প্লাস 6 × 2, তাহলে কত হচ্ছে? 35। তাহলে এইটা কিন্তু ক্রিপ্টনের সাথে সমান হচ্ছে না, কিন্তু এই যৌগটা স্টেবিলিটি আছে, হ্যাঁ এটা ব্যতিক্রম আছে বলতে পারো, লিমিটেশন সিডউইকের ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার থিওরির। আর একটা লাস্ট এইটা করে দিয়ে ছেড়ে দেবো, সিলভার NH3 2। আচ্ছা, এর আগে যেটা আমাকে বললে সে কে, নতুন স্টুডেন্ট কেউ? EAN যেটা বার করলে এটার, এ রমেশ? রমেশের আওয়াজ বোঝা যাচ্ছে না তো। ঠিক আছে, AgNH3 2+, সিলভার, যে সিলভারের প্রোটন সংখ্যা কেউ জানো, পরমাণু ক্রমাঙ্ক? 47। যাই সে রমেশ বই দেখে দেখে বলছে। রমেশ, তুমি বই দেখে দেখে বললে কি করে হবে? সিলভারের জারণ সংখ্যা হচ্ছে 47। তোমার চার্টে দেখে বলো দেখি মলিবডেনামের জারণ সংখ্যা, মানে পরমাণু ক্রমাঙ্ক কত মলিবডেনাম? মলিবডেনাম হ্যাঁ, সংকেত না বললে বলতে পারবে না, তাই তো? ঠিক আছে, এই 42। ঠিক আছে, এইটা করো তাহলে, সিলভার এইটা করো দেখি, 47 যদি হয়ে যায় বাকিটা করে দেখো। 47 কত হবে? মাইনাস, ওয়াসিম বুঝতে পারছি না। -1 হবে, ঠিক আছে। প্লাস দিয়ে ইন্টু কত হবে? 2 × 2, দুটো লিগ্যান্ড আছে, তাহলে এটা বেরুলে দেখবে কত হবে? 54 হবে দেখবে।
না 54 হবে না 50 হবে গো? 50, হ্যাঁ এটা, এটাও কিন্তু ব্যতিক্রম, হ্যাঁ এটাও ব্যতিক্রম, সিলভারের যে যৌগটা এটাও ব্যতিক্রম। 54 এলে হয়ে যেত, 54 এলে ক্রিপ্টনের পরে যে আসে জেনন হতো 54, কিন্তু এটাও ব্যতিক্রম। এটাও হবে না। এই দুটো ব্যতিক্রম আছে বইতে। বাকি তুমি এইখানে যখনই দেখবে যে যৌগগুলো এই যৌগগুলো যখন এই ইলেকট্রনিক কনফিগারেশন হবে না 36, আমি লিখে দিচ্ছি 36, এখানে লিখে দিচ্ছি ক্রিপ্টন হচ্ছে 36, জেনন হচ্ছে 54, রেডন হচ্ছে 86, আর এর আগে আছে আর্গন, তো মোটামুটি হয় না, আর্গন যদি হতো তাহলে 18। এইগুলো যদি থাকে তাহলে স্টেবিলিটি বেশি আছে। বলো। হ্যাঁ সবাই চেষ্টা করে সেই জন্য নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রনিক কনফিগারেশন পাওয়ার বা ইলেকট্রন নাম্বার পাওয়ার, সেই জন্য তো চেষ্টাটা করছে। তোমাকে পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেবে, একটা যৌগ দিয়ে দেবে এরকম কোঅর্ডিনেশন যৌগ দিয়ে, বলবে ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার বের করো, যেটা বেরোবে সেটাই লিখে দেবে পরীক্ষায়, তাহলেই হবে। ঠিক আছে। এইটা করো দেখি, এইটা লাস্ট একটা করে নিই, তাহলে এই টপিকটা শেষ হয়ে যাবে, নতুন একটা টপিক শুরু করব, আবার ভিডিও রেকর্ডিং নতুন ভাবে করব। সিও হোল 4, NiCO হোল 4 ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার বের করো। কে এখনো কিছু বলনি? রানা তো মনে হয় বসেই থাকে, কিছু বলেই না। রানা তো ছিল। চুল কাটতে এখন তো লকডাউনে চুল কাটার সময় পাচ্ছে না। আমি হচ্ছে গ্রামে শিফট হয়ে যাবো বুঝলে। আরে গ্রামে তো আর করোনার ভয়টা নেই। এটা বলো, এটা বলো, এটা বলো। নিকেলের, রমেশ নিকেলের কত গো? পরমাণু ক্রমাঙ্ক 28, 28, 10 কে বলছে? 28 মাইনাস কত করবো? -2 হবে। কার্বনিল আছে, কার্বনিলের জারণ সংখ্যা কত জানো না? 1 হবে। ভুলভাল বলছো, 1 কেন হবে? হ্যাঁ 0 হবে, মেঘনা ঠিক বলেছে, 0। 0 হবে, 0। নিকেল মনে আছে? যতগুলো কার্বনিল কম্পাউন্ড থাকে, কার্বনিল 0, আয়রন 0 ছিল না এখানে? এফি, হোল 5 ছিল, যা সিও হোল 5 0 ছিল না? কার্বনিল থাকলে 0 হয়ে যাবে, তাহলে 0, 28 মাইনাস 0 প্লাস কত ইন্টু 2 হবে? 4 ইন্টু 2, তাহলে 28 আর 8 কত হয়? 28 আর 8 36, 36, তাহলে এটা হয়ে গেল তোমার